ভিডিও টাইটেল দেখে আশা করি বুঝেই গেছো আজ কি শেয়ার করতে চলেছি। আজ কিন্তু কোনো ব্লগ নয়, সম্পূর্ণভাবেই শেয়ার করব আজ একটা রেসিপি, বর্তমান সময়ে যেটা সকলেরই প্রিয়। খুবই কম সামান্য উপকরণ দিয়ে একদম সহজ পদ্ধতিতে কিভাবে তোমরা পারফেক্ট বিরিয়ানি বানাতে পারবে সেটারই রেসিপি আজকে শেয়ার করব। এখানে কিন্তু খুব বেশি সময় লাগে না আর খুব বেশি জিনিসপত্রও লাগে না। বিরিয়ানির মধ্যে মেনই তো হচ্ছে চিকেন আর ভাত। তো প্রথমে আমি ভাতটা রান্না করে নেব। তার জন্য দেখো 1 ঘন্টা আগে আমি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, বেশ বড় বড় হয়ে গেছে। আর জলের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি আর গোটা গরম মশলা। সমস্ত কিছুর পরিমাণই তোমরা তোমাদের বিরিয়ানির পরিমাণের অ্যাকর্ডিং করে নিও। আমি এখানে ওই 8-900 মতো চাল নিয়েছি, সেই অ্যাকর্ডিংই সমস্ত কিছু করছি। আর এদিকে দেখো আলুটাকে একটু পরিমাণে লবণ দিয়ে একটা সিটি দিয়ে নিয়েছি। মোটামুটি 90% মতো আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর বাকিটা যখন দম দেব তখন সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে দেখো আমার ভাতটাও মোটামুটি হয়ে এসেছে। ভাতটাকে কিন্তু 80% মতো কুক করতে হবে। বিরিয়ানির যে ভাতটা আছে সেটা কিন্তু ভীষণই সাবধানতার সঙ্গে করতে হবে। ভাতটা বেশি সেদ্ধ হয়ে গেলে পুরো বিরিয়ানিটাই নষ্ট হয়ে যাবে। দেখো এখানে ভাতটা তো আমি 80% মতো কুক করেছি, তারপরে একটা বড় জায়গাতে ছড়িয়ে দিয়েছি। তোমরা যে কোনো বড় জায়গাতে ছড়িয়ে দিলেই হবে, তাহলে ভাতটা ওভার কুক হবে না। আর ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে একদম সুন্দর ঝরঝরে হয়ে যাবে। বিরিয়ানির ফার্স্ট স্টেপ তো হয়ে গেছে, যেটা হচ্ছে রাইস, আর নেক্সট স্টেপ হচ্ছে চিকেন। এখন আমি চিকেনটাকে করে নেব। সেই জন্য দেখো প্রথমে আমি মশলাটাকে করে নিলাম। মশলার মধ্যে যে সাধারণ মশলাগুলো থাকে সেগুলোই নিয়েছি, আর সমস্ত কিছু এখানে কেটে ধুয়ে নিয়েছি। এখন তেলের উপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ। এখানে কিন্তু আমি টমেটো ব্যবহার করছি না, কারণ বিরিয়ানির চিকেনের মধ্যে টমেটো দিলে স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। তোমরা যদি চিকেনের মধ্যে দই পারো, মানে টক দই, তাহলে কিন্তু অবশ্যই দিও। আমার কাছে টক দইটা ছিল না, ওই জন্য আমি আর দিলাম না। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি তার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, আর পরিমাণ মতো একটু লবণ, আর পরিমাণ মতো একটু হলুদ। এবার সমস্ত মশলাটাকে ঢাকা দিয়ে 5 মিনিট মতো কষিয়ে নিতে হবে। এখানে তো আমি 5 মিনিট বলেছি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। দেখো আমার মশলাটা থেকে তো সুন্দর তেল ছেড়ে আসছে। তার মধ্যে দিয়ে দিলাম আমি ধুয়ে রাখা চিকেনটা। এখন কিন্তু আর কোনো রকম মশলা দেওয়া যাবে না। এবার চিকেন সহ মশলাটাকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। 10 মিনিট পরে দিয়ে দেব আমি পরিমাণ মতো একটু ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো একটু গোলমরিচ গুঁড়ো। এটা কিন্তু আমি আগে দিইনি, কারণ গুঁড়ো মশলা যদি আমি আগেই তেলের উপরে দিয়ে দিতাম তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু ভিনিগার। আমার কাছে যেহেতু টক দই নেই, সেই জন্য আমি কিন্তু এই স্টেজে একটু ভিনিগার দিয়ে দিলাম। তোমরা যদি টক দই দাও তাহলে কিন্তু ভিনিগার দেওয়ার প্রয়োজনই নেই। তাতে কিন্তু মাংসের যে আষ্টে গন্ধটা সেটাই একদমই থাকবে না। এতক্ষণে তোমরা হয়তো একটু লক্ষ্য করেছো আমি কিন্তু কোনো কিছুই একবারে চাপিয়ে দিচ্ছি না, একটু বাদে বাদে দিচ্ছি। তাতে মাংসের মধ্যে সমস্ত কিছু আলাদা আলাদাভাবে প্রপার ঢুকে যাবে, তাতে টেস্টটা অনেকটাই বেটার হবে। এখন দেখো আমি একটু কেওড়া জল, একটু গোলাপ জল আর 2 ফোঁটা মতো মিঠা আতর দিয়ে দিলাম। এতে কিন্তু চিকেনের মধ্যেও একটা বিরিয়ানি ফ্লেভার আসবে। যখন দম দেওয়া হবে তখন তো সমস্ত কিছুই দেওয়া হবে, কিন্তু চিকেনের মধ্যে আলাদা করে যদি এই সমস্ত জিনিসগুলো দেওয়া হয় তাতে কিন্তু টেস্টটা অনেকটাই বেটার হয়। দেখো এখানে আমার চালটা কতটা ঝরঝরে হয়ে গেছে। মোটামুটি কিন্তু আমার কাজ অনেকটাই এগিয়ে গেছে। এখন বেরেস্তাটা করে নেওয়ার পালা। এখানে দেখো পেঁয়াজটা কিন্তু আমি একদম কুচো কুচো করে কাটিনি, একটু মোটা মোটা রেখেছি। এতে কিন্তু বেরেস্তাটা খুব সুন্দর হয়। আর বেরেস্তার সময় ফ্লেমটা একদম হাইতে রাখতে হবে, একদম লো করাই যাবে না, তাহলে কিন্তু বেরেস্তাটা সুন্দর হবে না। এখানে দেখো কত সুন্দর ঝরঝরে বেরেস্তা হয়েছে। এটা কিন্তু যখন ঠান্ডা হবে তখন আরো ঝরঝরে হয়ে যাবে এবং অনেকটা মুচমুচেও হয়ে যাবে। মোটামুটি সমস্ত কাজই কিন্তু আমার শেষের মুহূর্তে। এদিকে বেরেস্তাটাও রেডি হয়ে গেছে। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু পরিমাণে হলুদ। এখন যে সেদ্ধ করা আলুগুলো ছিল সেগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এতে কিন্তু আলুগুলো খেতে অনেকটাই বেশি স্বাদ হবে। আমার কিন্তু একে একে সমস্ত কাজই হয়ে গেছে। এখন বিরিয়ানিটা লেয়ারিং করে দম দেওয়ার পালা।
এখানে দেখো চিকেনটা কত সুন্দর কষানো হয়েছে আর সেদ্ধও হয়ে গেছে, সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। সমস্ত কিছুর শেষে আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নিলাম। ব্যাস, এখন সাজিয়ে নেওয়ার পালা। আমি কিন্তু সমস্ত কিছু গুছিয়ে একবারে নিয়ে বসেও পড়েছি, যাতে কোনো কিছু দিতে মিস না হয়। বিরিয়ানিটা আমি অবশ্য আজকে সসপ্যানে করছি। আমাদের মধ্যে তো এটাকে সসপ্যানই বলে, তোমাদের মধ্যে এটাকে কি বলে জানিও কিন্তু অবশ্যই কমেন্ট করে। এখানে প্রথমেই দেখো আমি পরিমাণ মতো একটু ঘি সসপ্যানটার গায়ে ভালো করে লাগিয়ে নিলাম, যাতে দম দেওয়ার পরে বিরিয়ানি পুড়ে গিয়ে লেগে না যায়। আমি যেটাতে করছি সেটা একটু পাতলা হওয়ার জন্য আমি কিন্তু চাটুর উপরে বিরিয়ানিটা দম দেব। তোমাদের কাছে যদি মোটা যে বিরিয়ানি তৈরি করে হাঁড়িগুলো থাকে, তাহলে কিন্তু চাটুর উপরে দেওয়ার কোনো প্রয়োজনই নেই, ডাইরেক্ট ওভেনের উপরে লো ফ্লেমে দিলেই হয়ে যাবে। এখানে দেখো তোমাদেরকে এই কথাটা বলতে বলতে আমার কিন্তু একটা লেয়ার সাজানো হয়ে গেছে। প্রথমের লেয়ারে তো আমি দিয়েছি আলু, আর উপরের লেয়ারে দিচ্ছি চিকেন। চিকেনটা অবশ্য আমার দুটো লেয়ার হবে। এখানে দেখো অর্ধেকটা মতো চিকেন দিয়ে আমি আবার ভাত দিয়ে দিচ্ছি। আর বিরিয়ানির ভাতটা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। এখন কিন্তু বিরিয়ানি লেয়ারিংয়ের একদম মিডিল পজিশন বলতে পারো। এই পজিশনে আমি একটু কেওড়া জল, একটু গোলাপ জল আর একটু মিঠা আতর দিয়ে দেব। একদম ওপরেও অবশ্য আমি সমস্ত কিছুই দেব, কিন্তু যেটুকু পরিমাণ দেব সেটাকেই আমি দুভাগ করে দিলাম। তাতে কিন্তু সেন্টটা সমস্ত জায়গাতেই প্রপারভাবে যাবে। যেহেতু আমার এটা ছোট জায়গা, সেই জন্যই এটা করা। তোমাদের যদি বড় জায়গা হয় আর খোলামেলা জায়গা হয়, তাহলে তো একবার দিলেই হয়ে যাবে। এখানে দেখো আমার কিন্তু বিরিয়ানি লেয়ারিং করা প্রায় শেষের মুহূর্তে। একদম ওপরের লেয়ারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু বেরেস্তা আর বেশি করে একটু ঘি। বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্য ঘিটা কিন্তু ভীষণই জরুরি, সেই জন্য ঘিয়ে কোনো কৃপণতা করলে চলবে না। তার উপর আমার কিন্তু এটা ঘরে তৈরি করা পিওর দেশি ঘি। দেখো ঘি দেওয়ার পর আমি দিয়ে দিলাম আবার কেওড়া জল, মিঠা আতর আর গোলাপ জল, আর দিয়ে দিলাম বেশি করে একটু বিরিয়ানি মশলা। এখানে কিন্তু আমি একদম উপরের লেয়ারেই একটু বিরিয়ানি মশলা দিয়েছি, ভিতরে আর দিইনি, একবার দিলেই হয়ে যাবে। আর এখানে তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আটার ব্যবহার করিনি। একটা বড় কাপড়কে ভালো করে ভিজিয়ে নিয়েছি, নিয়ে মুখটাকে ভালো করে সিল করে দিয়েছি। এভাবে দম দিলেও কিন্তু ভীষণ সুন্দর হয়। আর উপরে দিয়ে দেবে কোনো একটা ভারী জিনিস, যেমন এই শিল নোড়া ওই টাইপের জিনিস। আর আগেই তো তোমাদের বলেছি আমি আজকে চাটুর উপরে দম দেব, সেই জন্য দেখো আগে থেকে চাটুটাকে গরম করে নিয়েছি। লো ফ্লেমে 30 থেকে 40 মিনিট মতো বসিয়ে রেখেছিলাম। তাতেই তো দেখে বুঝতে পারছো কত সুন্দর দম হয়েছে। আমার বিরিয়ানি কিন্তু প্লেটে পড়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তোমরাও কি এইভাবে বিরিয়ানি তৈরি করো? যদি তৈরি করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এখানে দেখো কতটা ঝরঝরে হয়েছে। আমার জায়গাটা যেহেতু একটু ছোট হয়ে গেছে, সেই জন্য এই রকম মনে হচ্ছে। তবুও দেখো একটা চালের সঙ্গে আর একটা চাল একটুও জড়িয়ে যায়নি। আর সম্পূর্ণ রেসিপিটাতে তো দেখতেই পেলে কতটা সহজভাবে তৈরি করেছি। এইভাবে কিন্তু যে কেউ বানাতে পারবে, যারা প্রথমবার ট্রাই করবে তারাও বানাতে পারবে। আর এই রকমভাবে তৈরি করলে অতিরিক্ত কোনো জিনিসপত্র ঝামেলা কিছুই কিন্তু লাগে না, টেস্ট কিন্তু হয় দুর্দান্ত। একবার হলেও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখো, যদি ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটিতে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।